৮০,০০০ থেকে ২ লাখ টাকায় মিলছে জাতীয় পরিচয়পত্র দ্রুত সংশোধনীর গ্যারান্টি। ইসি সচিবালয়ের আশপাশে দালাল চক্রের ফাঁদ, নেই কার্যকর অভিযান। আমি তিনবার কাগজ দেওয়া দাও করে দিতেছে, কাজ হয় না, লোক দেওয়া বাড়িয়েছে। ১০,০০০ ৫,০০০ ওইটা কোনো বিষয় না। আর যদি ধরেন ওই কালকে ওই জায়গায় দেখছি আপনার কেউ ১ লাখও চাইতে আছে। বিপুল ঋণের বোঝা থাকায় জনপ্রত্যাশা পূরণে বহুমুখী চ্যালেঞ্জে সরকার। সফলতা ধরে রাখলে অর্থনীতি শক্তিশালী হওয়ার আভাস বিশ্লেষকদের। বন্যা পরবর্তী পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। নতুন রুটিন দেওয়া হতে পারে পরে, বাকি বোর্ড চলবে। কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় সরকারি প্রাথমিকের শিক্ষার্থী কমছে। ভিড় কিন্ডারগার্টেনে, মান ও তদারকি নেই বলছেন অভিভাবকরা। সমন্বিত উদ্যোগের তাগিদ। বৃষ্টি বন্যায় স্থবির খাতুনগঞ্জ পাইকারি বাজার। ৭০০ কোটি টাকার দৈনিক লেনদেন নেমেছে অর্ধেকে। যাতায়াত সংকটের অজুহাতে পেঁয়াজ, রসুন, ডালের দাম বৃদ্ধি। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে সঙ্গে আছি আমি ইশতিয়াক আহমেদ। এনআইডি সংশোধনে ইসি কর্মকর্তাদের চেয়েও বেশি ভরসা যেন বিশ্বস্ত দালাল চক্রে। ভুক্তভোগীদের দাবি, মাসের পর মাস এনআইডির ভোগান্তির থেকেই অনেকটি বাধ্য হয়েই দালালের শরণাপন্ন হতে হয়। এসব চক্রের ফাঁদে পড়ে অনেকেই হাজার হাজার টাকা খুইয়েছেন। বড় ধরনের সংশোধনীতে চাওয়া হয় ২ লাখ টাকা পর্যন্ত। ভোগান্তির কথা স্বীকার করে ইসি সচিব বলছেন, অনেকেই ভুল তথ্য দেয়, সার্বিকভাবে বেগ পেতে হচ্ছে। মোহাম্মদ জসিমের ক্যামেরায় বিস্তারিত মিয়া আমিনুলের প্রতিবেদনে। জাতীয় পরিচয়পত্র দ্রুততম সময়ে সংশোধন করতে অনেকের কাছে দালাল চক্রের যেন ভরসা। বিষয়টি শুনতে অবাক লাগলেও বাস্তবতা এর চেয়ে ভয়ানক। দেশের বিভিন্ন জেলা উপজেলা নির্বাচন অফিস ঘুরে সেবা প্রত্যাশীদের শেষ ঠিকানা ইসি সচিবালয়। তবে এখানে এসে অনেককেই পড়তে হচ্ছে প্রতারকের ফাঁদে। এনআইডি সংশোধনে অনলাইন অফলাইনে হরেক রকমের আয়োজন থাকলেও বাস্তবতা অসহনীয় বলছে সেবা প্রত্যাশীরা। প্রমাণপত্র থাকার পরও অপেক্ষা মাস পেরিয়ে বছরে। এই সুযোগটাই নিচ্ছে বেশ কিছু দালাল চক্র। ইসি সচিবালয়ে এনআইডি সংশোধনের নির্ধারিত জায়গায় পৌঁছানোর আগেই কয়েক স্তরের অফারের দেখা মিলে। নির্বাচন ভবন, ইটিআই ভবনের আশপাশের সড়ক ধরে হাঁটতেই সক্রিয় বেশ কিছু দালাল চক্র। দ্রুত সময়ে এনআইডি সংশোধনের লোভে সাড়াও দিচ্ছে কেউ কেউ। টাকা গেছে যা, কিন্তু আমার কাজ হয়ে যেত, আমার টাকা কিন্তু দুঃখ থাকতো না। আমি গেছি তিনবার কাগজ দেওয়া দাও করে দিতেছে, কাজ হয় না, লোক দেওয়া বাড়িয়েছে। ১০,০০০ ৫,০০০ ওইটা কোনো বিষয় না। আর যদি ধরেন ওই কালকে ওই জায়গায় দেখছি আপনার কেউ ১ লাখও চাইতে আছে। কথা হয় বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে। ৭ দিনের মধ্যে সমাধানের আশ্বাস পেয়ে কেউ কেউ খুইয়েছেন ৫০,০০০ টাকার বেশি। আরও দ্রুত সময় সংশোধন চাইলে টাকার অঙ্ক আরেকটু বেশি, ১ লাখ টাকার কম নয়। সেক্ষেত্রে আমার যে ট্রান্সফার আছে, ট্রান্সফার থেকে নিচে ৫০,৫০০ টাকা। আরও কয়েকজন সেবা প্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা গেল, বিশ্বস্ত দালালের খোঁজে তারাও। একজনের দেওয়া ঠিকানা ধরে ইসলামিক ফাউন্ডেশনের সামনে সড়কে গিয়ে দেখা মিলল আরেকটি চক্রের সন্ধান। অভিযোগ, ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তাও জড়িত এই চক্রে। এখানে আগে থেকে কাজ করতো, ফাউন্ডেশন থেকে অনেকে কাজ করতো। আমার ফাউন্ডেশনের ভিতরে যাই আগে পরিচয় নেবেন, চাকরি করে কিনা কার্ডটা ঠিক করে দেন, আপনি পয়সা করে যা লাগে আমি। নির্বাচন ভবন কেন্দ্রিক আগারগাঁওয়ের বিভিন্ন রাস্তা ধরে এগোতেই খোঁজ মেলে চক্রের আরো সদস্যের। পরিচয় গোপন করে সেবা নেওয়ার আগ্রহ জানাতেই এনআইডি সংক্রান্ত যে কোনো সমস্যা গ্যারান্টি সহকারে সমাধানের আশ্বাস দিলেন। জানা গেল খরচপাতির হিসাবও। সার্টিফিকেট থাকা সাপেক্ষে নাম ও বয়সের সংশোধনী চা হলো ৮০,০০০। ১০ থেকে ১২ বারের প্রত্যাখ্যান কিংবা বড় জটিলতায় সংশোধনের ফি ২ লাখ টাকা। জানালেন নির্বাচন ভবনে আছেন তাদের নিজেদের লোক। ফিঙ্গার হওয়ার আগে ১ টাকা দেওয়া লাগবে, ফিঙ্গার হওয়ার পরে পুরো টাকা দিবেন। আমি আপনাদের সাথে নিয়ে যাবো, সাথে নিয়ে কার্ড দিবেন, কার্ড দিব, কার্ড নেবেন, অনলাইনে চেক করবেন, এরপর আপনারা দেখতে যাবেন। সমস্যা। অভিযোগ আছে ইসি সচিবালয় কেন্দ্রিক কয়েকটি কম্পিউটার দোকান থেকে চলে দালালের নেটওয়ার্কিং, যারা মাঠ পর্যায় থেকে ভুক্তভোগীদের টার্গেট করেন।
নির্বাচন ভবনের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা এনআরডি সেবা সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদে শেরবাংলা থানাকে দায়িত্ব দেওয়া হলেও নেই কার্যকর উদ্যোগ। মাঝে মাঝে লোক দেখানো অভিযান চললেও নেই সুফল। তবে পুলিশ বলছে নিয়মিতই অভিযান চালানো হয়। কাজ করতেছে তো প্রায় অভিযান চালাই, এখন আবার বসে কতক্ষণ খেয়াল রাখতে পারা যায়। চেষ্টা করি, সবসময় তো চেষ্টা করি, এখন অনেক সময় দেখাতে আমাদের আদালতে বসে পড়ে, আমরা অ্যাকশন নেই। এনআরডি সংশোধনে কিছু কিছু ভোগান্তির কথা স্বীকার করলেন ইসি সচিব। তবে বেশিরভাগ আবেদনকারী ভুল তথ্য উপস্থাপন করায় বেগ পেতে হচ্ছে বলে দাবি তার। সামান্য আকার, ইকার, রস্যিকার, দীর্ঘিকার এগুলো করণিক ত্রুটি, এগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে যত দ্রুততার সাথে করে দেওয়া সম্ভব করে দেওয়া হয়। আমার যে সক্ষমতা আছে, ম্যান পাওয়ারের যে সক্ষমতা আছে, আমি ডিসপোজাল করতে পারি 100টা। আমার যদি 1000 অ্যাপ্লিকেশন প্রত্যেক দিন আসে, তাহলে 900টা তো পেন্ডিং থাকবেই। জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধনীতে কেউ 18 থেকে 20 বছর কমানোর আবেদন করলেও মাঠ পর্যায়ে সত্যতা পায়নি ইসি। চাহিদা সংশোধনী হিসেবে দেখা যাচ্ছে যে উনি 10 বছর বয়সে নিবন্ধন হচ্ছেন, তার মানে তিনি আরেকটা আইডেন্টিটি নিচ্ছেন। এই আইডেন্টিটির পিছনে কি আছে সেটা তো আমি জানি না। তো এটা জিজ্ঞাসা করাটা কি ভোগান্তি? মিয়া আমিরুল, এখন, ঢাকা। দেশ পরিচালনায় 4 মাস পূর্ণ করেছে সরকার। 2/3 ভোট পাওয়া এই সরকারের উপর জনগণের প্রত্যাশাও আকাশচুম্বী। দায়িত্বশীলরা বলছেন 30 লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করার কারণে বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় সরকারকে। তবে বিধ্বস্ত অর্থনীতিকে দ্রুত পুনর্গঠন ও শক্তিশালী করার নানা আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত জানা জিনাত জান কবিরের প্রতিবেদনে। 5 বছর মেয়াদী একটি সরকারের জন্য 5 মাস সময় খুবই কম। সময়ের হিসেবে দীর্ঘ না হলেও গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি ক্ষণই জনগণের প্রতি দায়িত্ব পালনের পরীক্ষা এবং প্রতিটি পদক্ষেপ জবাবদিহিতার চ্যালেঞ্জ ও জনসেবার প্রতিফলন। আমি সংবিধানের রক্ষণ। দেশের ইতিহাসে সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জনগণের প্রতি অঙ্গীকার বাস্তবায়নে মনোযোগ দেয় সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকারের 5 মাসে বেশি মনোযোগ ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খননের মতো কর্মসূচিতে। সরকারের এসব উদ্যোগকে কার্যকর উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, 5 মাসে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মুখে হাসি ফুটিয়েছে সরকার। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড তার সবচেয়ে বড় উদাহরণ বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার তার যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়নের যে ডাইমেনশনটা দেখছি, এটা অভূতপূর্ব এক কথায় আমরা বলবো। জনগণের স্বার্থে যে কাজ অগ্রগামী হয়, সেই কাজ কখনো পিছিয়ে পড়ে না বা ওটা স্লথ হয় না, সেটা খুব ধীরে সুস্থে চলে না। আমি মনে করি যে সেই কাজগুলো অব্যাহত চলছে এবং এগুলোর নির্দিষ্ট সময়ের মধ্যে যে অবজেক্টিভ যেটা, সেই লক্ষ্য পূরণে এটা দারুণভাবে সাফল্য লাভ করবে। সরকার নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই অল্প সময়ে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা থেকে বোঝা যায় সরকার সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এমনটাই মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক সাখাওয়াত হোসেন সায়ন্ত। সরকার দায়িত্ব নিয়েছে এরকম একটা ভঙ্গুর অবস্থায়, কিন্তু তাদের পুরো এক্সপেকটেশন হাই। এই দুইটার সমন্বয় করে চলাটা যে কারোর জন্য খুব দুরূহ। সরকার যতগুলো উদ্যোগ নিয়েছে এখনো পর্যন্ত খুব বড় বড় উদ্যোগ নিয়েছে এবং তারা তাদের কর্মসূচি, তাদের কার্যক্রম চলমান রেখেছে, ফলে এইটা আশা জাগাচ্ছে। সরকার চালাতে গিয়ে এই 5 মাসে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব সামলাতে হয়েছে সরকারকে। এরপরও জনগণের স্বস্তির কথা মাথায় রেখে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়নি। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, অংশীদারিত্বের ভিত্তিতে অর্থনৈতিক কাঠামো গড়াই সরকারের লক্ষ্য। সারা বিশ্ব জুড়ে যখন জ্বালানির প্রচণ্ডভাবে দ্রব্য বৃদ্ধি হয়েছে তার মূল্য বৈশ্বিক সংকটের কারণে, তখনই কিন্তু জ্বালানির দাম বাংলাদেশে যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল। কিছুদিন আগে নতুন সরকারের প্রথম বাজেট প্রণীত হয়েছে, সেখানে আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে যে 60টির বেশি প্রোডাক্ট ডে টু ডে প্রয়োজন হয়, নিত্য নৈমিত্তিক প্রতিটি পণ্যের দ্রব্যমূল্য সীমিত রাখার জন্য সেখানে ট্যাক্সের পরিমাণ কমিয়েছেন। জনগণের দীর্ঘদিনের যে জনজীবনে
প্রত্যাশিত বিষয়গুলো ছিল, প্রায় প্রত্যেকটাই কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রতিপালন করে চলেছে। বিনিয়োগ বাড়াতেও সরকারের গুরুত্ব রয়েছে। চীন ও মালয়েশিয়া সফরেও জনগণের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ট্যুরিজম বিষয়ে শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্ণধারদের সঙ্গে আলোচনা করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের ভেতরে মাননীয় প্রধানমন্ত্রী যখন গেলেন, আমরা দেখেছি মালয়েশিয়াতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এবং চীনে গিয়েছেন, এবং প্রতিটা ক্ষেত্রে তিনি বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব সেটিকে প্রাধান্য দিয়ে কিন্তু বাইল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল বিভিন্ন পর্যায়ে এঙ্গেজ হয়েছেন। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে উনি নিশ্চিত করেছেন জনগণের যে অভিপ্রায় সেটা যেন প্রস্ফুটিত হয়। আমরা এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলতে চাই যেখানে আমাদের যে হিউজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, তরুণ প্রজন্ম, তাদের যে স্বপ্ন রয়েছে, তাদের যে লক্ষ্য রয়েছে, তাদের জীবনে যে ভিশন রয়েছে, সেটাকে যেন সরকার তার পলিসির মাধ্যমে ম্যাটেরিয়ালাইজ করাতে পারে। এই সরকারের 5 মাসের কর্মসূচি থেকে বোঝা যায় সামনের দিনগুলোতেও সফলতার সঙ্গে এগিয়ে যাবে এই সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার যোগ্যতা সবকিছু নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। জিনাত জান কবির, এখন, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অভিযোগ আছে জিয়াউর রহমানকে হত্যার অন্যতম পরিকল্পনাকারী এবং সরাসরি অংশ নেওয়াদের মধ্যে অন্যতম মোজাফফর হোসেন। বিস্তারিত আফজাল হোসেনের প্রতিবেদনে। ১৯৮১ সালের ৩০ মে ভোর রাত, আশেপাশে সবাই যখন গভীর ঘুমে নিমগ্ন, ঠিক তখনই চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। ঘটনার আগের দিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রামে গিয়েছিলেন, কিন্তু সেখানেই দেশপ্রেমিকে রাষ্ট্রপতিকে হত্যা করা হয়। এ হত্যার অন্যতম পরিকল্পনাকারী এবং সরাসরি অংশ নেওয়া তৎকালীন সেনা কর্মকর্তাদের মধ্যে মোজাফফর অন্যতম। অভিযোগ আছে মোজাফফরই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেন, তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। জিয়াউর রহমানকে হত্যার পর মোজাফফর পালিয়ে যান। তাকে ধরিয়ে দেওয়ার জন্য সে সময় পুরস্কার ঘোষণা করা হয়েছিল। হত্যা মামলায় দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে ডিবির হাতে গ্রেপ্তার হন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। গ্রেপ্তারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। শিগগিরই যথাযথ প্রক্রিয়ায় তার বিচার কাজ শুরু হতে পারে। আফজাল হোসেন, এখন, ঢাকা। বন্যা পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয় অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের মানসিক অবস্থা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক বৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে অনেক পরীক্ষার্থীকে হাঁটু বা কোমর সমান পানি ভেঙে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। কেউ কেউ নৌকায় করে গেছেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ওই ছেলে সিএনজি পায় নাই, আসবো কিভাবে? সিএনজি অটো কিছুই পায় না। আচ্ছা, ওদিক দিন আমাদের কুমিল্লার সীমান্তবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। অনুসন্ধানে উঠে এসেছে সরকারি বিদ্যালয়ের পাশের বেসরকারি কিন্ডারগার্টেনগুলোতে উপচে পড়া ভিড়। সরকারি নানা সুযোগ সুবিধা থাকার পরও কেন অভিভাবকদের পছন্দ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান?
সে নিয়ে মাসুদ আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। ভারত সীমান্ত ঘেঁষা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। একসময় কোমলমতি শিশুদের কোলাহলে মুখর থাকত এই বিদ্যালয়, কিন্তু সময়ের ব্যবধানে সে চিত্র এখন অনেকটাই বদলে গেছে। একসময়ের প্রাণচাঞ্চল্যে ভরা বিদ্যালয়টিতে এখন নেমে এসেছে নীরবতা। শিক্ষার্থী সংকটে হতাশ বিদ্যালয় প্রধানও। করোনার মহামারীর দীর্ঘ ছুটির পর থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর ভর্তির হার খুবই কম। সেই ধারাবাহিকতায় রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ভর্তির হার জরিপ অনুযায়ী আমাদের ভর্তির হারটা খুবই নগণ্য। সরকারি শিশু জরিপ বলছে বিদ্যালয়টির ক্যাচমেন্ট এলাকার 5টি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিযোগ্য 5 থেকে 10 বছর বয়সী শিশুর সংখ্যা প্রায় 320 জন। অথচ এই বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র 69 জন। কিন্তু পাশের কয়েকটি বেসরকারি কিন্ডারগার্টেনের শ্রেণীকক্ষে গিজগিজ করছে শিক্ষার্থী। একটি কিন্ডারগার্টেনে পড়ছে 2 শতাধিক শিশু। প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করার আমরা চেষ্টা করি, সাপ্তাহিক পরীক্ষা নেওয়ার চেষ্টা করি, মাসিক পরীক্ষা নেওয়ার চেষ্টা করি এবং সারা বছরে বিভিন্ন মূল্যায়নের মাধ্যমে আবার খাতাগুলো ভালোভাবে মূল্যায়ন করে অভিভাবক সমাবেশের মাধ্যমে আমরা সেগুলো দেই। এইভাবে আমাদের অভিভাবকদের আস্থাকে ধরে রেখেছি। অনুসন্ধান বলছে শুধু রামধনপুর নয়, কুমিল্লার সীমান্তবর্তী 5 উপজেলার অন্তত 40টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই চিত্র। অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। অভিভাবকদের অভিযোগ, সরকারি বিদ্যালয়ে শিক্ষকদের আন্তরিকতার ঘাটতি, নিয়মিত পাঠদানের অভাব, ইংরেজি শিক্ষায় পিছিয়ে থাকা এবং পর্যাপ্ত তদারকির অভাবে তারা সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই বেসরকারি কিন্ডারগার্টেনে ভর্তি করতে বাধ্য হচ্ছেন। আমরা যেভাবে পড়ে আসছি এখন প্রাইমারির কোয়ালিটি সেরকম নাই, যতই সুযোগ সুবিধা দেওয়া হোক না কেন, কিন্তু কিন্ডারগার্টেনের বাচ্চাদেরকে এত বেশি ফ্যাসিলিটিস দেওয়া হয়, মানে একটা বাচ্চা আনন্দের সাথে পড়তে পারে। তারপর দেওয়ার কারণ হচ্ছে এখানে শিক্ষকরা গুণগত মানগতভাবে সবচেয়ে ভালো দেওয়ার চেষ্টা করে, অভিভাবকদের সাথে যোগাযোগ রাখে এবং সুন্দর একটা ভাবের একটা আদান প্রদান হয়। শিক্ষাবিদদের মতে প্রাথমিক শিক্ষাই একটি শিশুর ভবিষ্যৎ শিক্ষা জীবনের ভিত্তি। তাই সরকারি বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনতে এখনই কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। লেখাপড়া করে কি হবে, কারণ প্রয়োজন হলো ইনকাম করা, এবং এই যে বাচ্চাদেরকে লালন পালন করাও অনেকের পক্ষে কঠিন হয়ে যায়। এগুলি একটা কারণ অবশ্যই, তবে সেখানে কিন্তু শিক্ষকরা ভূমিকা রাখলে আমার মনে হয় এই সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পারবো অনেকাংশেই। সরকারি বিদ্যালয়গুলোতে আনন্দময় ও শিশু বান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থী সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা এই কর্মকর্তার। যদি স্কুলে আনন্দদায়ক পরিবেশ যদি একদম শিক্ষক তৈরি করতে না পারে, পড়াশোনাকে যদি ক্লাসে যদি সহজতর করতে না পারে, মানে সহজবোধ্য করতে না পারে, সোজা কথা, তখন শিক্ষার্থীদের কাছে সবকিছু মানে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। 2 দশকের ব্যবধানে দেশে মানুষের জীবনমানে এসেছে ব্যাপক পরিবর্তন, যার ছোঁয়া লেগেছে চাহিদা ও রুচিতেও। তাই মৌলিক অধিকারের অন্যান্য উপাদানের সঙ্গে সন্তানের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতেও অনেক বেশি সচেতন অভিভাবকরা। পরিবর্তিত এ চাহিদা মেটাতে প্রাথমিক শিক্ষায় আধুনিকায়ন চান মানুষ। মাসুদ আলম, এখন, কুমিল্লা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে পায়রাসহ সব সমুদ্র বন্দরে বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন ও পটুয়াখালী কলারপাড়া থেকে জসিম পারভেজ। প্রথমে চলে যাচ্ছি সুজনের কাছে। সুজন, লঘুচাপের প্রভাবে জেলায় নদ নদীর পানি বেড়েছে কিনা জানাবেন, আর জেলেরা কি বলছেন? ইশতিয়াক, আসলে গতকালকেও আমরা দেখতে পেয়েছি যে স্বাভাবিক জোয়ারের থেকে পায়রা, বিষখালী এবং বলেশ্বরী 3 নদীর পানি কিন্তু 2 থেকে 2.5 ফিট পানি কিন্তু বেশি বৃদ্ধি পেয়েছে, যার ফলে আমরা দেখতে পেয়েছি যে বরগুনার যে বড়ইতলা ফেরিঘাট এবং আমতলী পুরাকাটা যে ফেরিঘাট, সেই ফেরিঘাটেও কিন্তু গ্যাংওয়ে তলিয়ে গিয়ে মানুষের বেশ দুর্ভোগের শিকার হয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই অঞ্চলে কিন্তু পানি বৃদ্ধি, অর্থাৎ এই নদীর পানি বৃদ্ধি পেলে কিন্তু যেসব মানুষজন, অর্থাৎ এই পায়রা, বিষখালী এবং বলেশ্বর নদীর যে
পাশে যে বেড়িবাঁধ রয়েছে তার বাইরে এবং ভেতরের মানুষজন কিন্তু তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে। বিশেষ করে এখন 2 থেকে 2.5 ফিট পানি বৃদ্ধি পেয়েছে। এই পানির মাত্রাটা যদি 5 থেকে 6 ফিট বৃদ্ধি পায় তাহলেই কিন্তু বেড়িবাঁধ ভাঙারও কিন্তু রেকর্ড আমরা গত বছর বা এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বরগুনায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে কিন্তু ভাঙন প্রবণ রয়েছে 44 কিলোমিটার এবং অতি ঝুঁকিপূর্ণ রয়েছে 14 কিলোমিটার। অর্থাৎ এই সব 44 কিলোমিটার কিংবা 14 কিলোমিটারের যে বেড়িবাঁধ রয়েছে ঝুঁকিপূর্ণ, সেই বেড়িবাঁধ কিন্তু 5 থেকে 6 ফিট পানি বৃদ্ধি পেলেই কিন্তু এইসব বেড়িবাঁধ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে ভেঙে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করে জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা কিন্তু করছেন মানুষজন। এবং তারাও কিন্তু এইসব বৈরী আবহাওয়া বিশেষ করে সতর্ক সংকেত দেওয়ার পর থেকে কিন্তু এইসব অঞ্চলের মানুষ বেশ আতঙ্কিত রয়েছে। অন্য আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বরগুনা কিন্তু জেলে অধ্যুষিত একটি জেলা, যার কারণে এখানে কিন্তু 1 লাখেরও বেশি মানুষ কিন্তু জেলে পেশার সঙ্গে জড়িত, যার কারণে তারাও কিন্তু বেশ আর্থিকভাবে লোকসানের মধ্যে পড়ছে। তারা কিন্তু ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এর আগেও বৈরী আবহাওয়ার ছিল, তখনও কিন্তু তারা সমুদ্র থেকে ফিরে এসেছেন এবং তার আগে কিন্তু অর্থাৎ গত মাসেও কিন্তু শেষ হয়েছে দীর্ঘ 58 দিনের নিষেধাজ্ঞা। তারপরে কিন্তু এখন আবার যেই সতর্ক সংকেত, অন্যদিকে কিন্তু সমুদ্র কিন্তু বেশ উত্তাল রয়েছে এবং ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু এবং কোস্টগার্ডের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে জেলেদের সমুদ্র থেকে ফিরে আসার জন্য তীরে। এবং জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে গতকালকেও যে বেশিরভাগ ট্রলারে কিন্তু তাদের উপকূলে ফিরে এসেছেন এবং যেসব ট্রলার এখনও সমুদ্রে অবস্থান করছে তারাও কিন্তু তিনি যেমনটি জানিয়েছেন যে রাতের মধ্যে তারা সুন্দরবন সহ অন্যান্য যেসব বাগেরহাট কিংবা সাতক্ষীরা এসব অঞ্চলে কিন্তু তারা আশ্রয় নেবেন, এমনটাই জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। এ পর্যায়ে জানবো পটুয়াখালীর অবস্থা। পটুয়াখালীর কলাপাড়ায় আছেন জসিম পারভেজ। জসিম, সৃষ্ট লঘুচাপটি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে আমাদেরকে জানাবেন। ইশতিয়াক, আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে যে এই সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু এটির অবস্থান রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। আর এর প্রভাবে পায়রা সমুদ্র বন্দর সহ সকল সামুদ্রিক বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আর এর সঙ্গে এটাও বলেছে যে উপকূলীয় অঞ্চল দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং তাই হচ্ছে। আজ কিন্তু সারা রাত ঝড়ো হাওয়া বয়ে গেছে এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। এখন কিন্তু আকাশে অনেক মেঘের উপস্থিতি রয়েছে আর মেঘে মেঘে ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আর আপনি জানেন যে একে তো সুস্পষ্ট লঘুচাপের প্রভাব, আর দ্বিতীয় হচ্ছে অমাবস্যার তিথি, এই দুয়ের সমন্বয়ে কিন্তু প্রভাব বিস্তার করার ফলেই কিন্তু সাগর নদী ফুঁসে উঠেছে। আমরা গতকালকেও দেখেছি স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বেড়েছে। আজ কিন্তু এখনও ভাটা চলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আন্ধার মানিক নদের তীরে। এই নদে কিন্তু এখনও জোয়ার শুরু হয়নি। জোয়ার এর মধ্যেই কিন্তু নদের যে 2 তীর, সেই 2 তীর কিন্তু প্লাবিত হয়ে গেছে। জোয়ার যখন হবে তখন আরও পানি উপচে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। আর এখানকার যে জনপদ বেড়িবাঁধের বাহিরে যে সকল বসতি রয়েছে সে সকল বসতি গতকালকেও প্লাবিত হয়েছে, আজও প্লাবিত হওয়ার শঙ্কা কথা জানিয়েছে ভুক্তভোগীরা। আর এখানকার যে নৌপথে যে সকল যোগাযোগ ব্যবস্থা হয় সেই যোগাযোগের বেলায়ও কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। কেননা এই পল্টন কলাপাড়া লঞ্চ ঘাটটি সেটি কিন্তু জোয়ারের তোড়ে প্লাবিত হয়। এতে এখানকার যে রাঙাবালি চরদ্বীপ যে রাঙাবালি রয়েছে, রাঙাবালির যে সকল মানুষ এখান থেকে চলাচল করে সেই লঞ্চ পারাপারের জন্যও কিন্তু তাদেরকে হাঁটু সমান পানি মারিয়ে তারপরে পল্টনে উঠতে হয়, তারপরে লঞ্চে যোগাযোগে তারা আবার সেই রাঙাবালি পৌঁছায়। এতে করে বোঝা যাচ্ছে যে উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের ভোগান্তিও বেড়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। ইশতিয়াক। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব নিয়ে বরগুনা ও পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে গত 9-10 দিনের টানা ভারী বর্ষণ ও বন্যায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ। যাতায়াত সমস্যার কারণে ক্রেতা ও ট্রাক সময়মতো না আসায় দৈনিক লেনদেন নেমে এসেছে অর্ধেকে। যাতায়াত সংকটের অজুহাতে পাইকারিতে পেঁয়াজ, রসুন ও ডালের দাম কেজিতে 5 থেকে 7 টাকা বেড়েছে।
কাজী মাহফুজের প্রতিবেদনে বিস্তারিত। টানা 9 দিনের ভারী বর্ষণ আর বন্যার ধাক্কায় স্থবির চট্টগ্রামের ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। আশপাশের বন্যা কবলিত জেলা এবং উপজেলা থেকে খুচরা, পাইকার ও ট্রাক সময়মতো আসতে না পারায় বেচা বিক্রি কমেছে বলছেন ব্যবসায়ীরা। ফলে স্বাভাবিক সময়ে যেখানে 5 থেকে 700 কোটি টাকার লেনদেন হতো ক্রেতা সংকটে তা এখন নেমেছে অর্ধেকে। তবে এবারের বৃষ্টিতে খাতুনগঞ্জে পানি না ওঠায় কোনো পণ্যের ক্ষয়ক্ষতি হয়নি। বাজারে পণ্যের মজুদ পর্যাপ্ত হলেও যাতায়াত সমস্যার অজুহাতে 2 দিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজ ও রসুনের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। এছাড়া ডাল ও শুকনো খাবারের দামও কিছুটা বেড়েছে। অবশ্য ব্যবসায়ীদের দাবি, যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সচল হলে এই বাড়তি দাম দ্রুতই কমে আসবে। বৃষ্টির প্রভাবটা আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যেও পড়ছে। এখানে আমাদের বেচা বিক্রি তো প্রথম ওই যে 4-5 দিন তো টোটালি বেচা কিনে হয়নি। এরপরও এখন যা হচ্ছে এটা খুব নগণ্য। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পণ্যবাহী ট্রাকগুলো আসতে পারে না, যার কারণে কিছু ঘাটতি হওয়ার কারণে পণ্যের দাম 5 থেকে 7 টাকা বাড়তি মান বেঁধে। পণ্যের দাম আশা করি বাড়বে না, আরও কমবে। এই আগামী সপ্তাহের মধ্যে বেচা কিনা হতে পারে। পেঁয়াজ, রসুন ও ডাল জাতীয় পণ্যের দাম কিছুটা বাড়লেও পুরোপুরি স্থিতিশীল রয়েছে মশলার বাজার। সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলছেন ব্যবসায়ীরা। বাজারের অবস্থা ভালো, বাজার সরবরাহ মোটামুটি ভালো, কিন্তু ওই যে আমাদের একটা নিয়ম আছে যে একটু বাজার যখন একটু বেশি চাহিদা বাড়ে তখন একটু রেটটা একটু বাড়তে থাকে। চট্টগ্রামের আশেপাশে যে উপজেলাগুলো আছে 16টি উপজেলার মধ্যে প্রত্যেকটি উপজেলাতে কম বেশি পানি বন্দি ছিল সবাই। পাশাপাশি আমাদের আশেপাশে যে জেলাগুলো ছিল তাদেরও কম বেশি পানি ছিল, যার কারণে ট্রান্সপোর্ট বলেন, পাইকারের ব্যবসায়ীরা বলেন, তারা কিন্তু আমাদের খাতুনগঞ্জের ব্যবসায়ী না আসতে পারার কারণে এই ব্যবসাটা হয়নি। ব্যবসাটা ধস নেমেছে 2-3 দিন থেকে। যেহেতু রোদ উঠেছে, বিভিন্ন জেলায় বিভিন্ন জেলা উপজেলাতে পানি কমতে শুরু করেছে, কিছুটা স্বস্তির মুখে আছি আমরা। গত 2 দিন ধরে বৃষ্টি না থাকায় এবং বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী 2-1 দিনের মধ্যে বেচাবিক্রি পুরোদমে শুরু হবে, স্বাভাবিক চিত্রে ফিরবে খাতুনগঞ্জ, এমনটাই আশা ব্যবসায়ীদের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। রাজধানীর কারওয়ান বাজারে সরবরাহ থাকলেও বেড়েছে মাছের দাম। চড়া দামে বিক্রি হচ্ছে রুই, কই, ইলিশ, চিংড়ি সহ দেশি জাতের মাছ। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, কোন মাছ কেমন দামে বিক্রি হচ্ছে জানাবেন, আর বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কি? ইশতিয়াক, আমি রয়েছে যে কারওয়ান বাজারের মাছের বাজারটি রয়েছে সেখানে। এখানে দেখা যাচ্ছে যে সবজি বাজারের মতোই মাছের বাজারের ঊর্ধ্বগতি। প্রতিটি মাছের বাজারেই প্রায় কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা কিছু কিছু ছোট মাছের ক্ষেত্রে বেড়েছে, এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে বড় মাছগুলো সেগুলোতেও কেজিতে দ্বিগুণ হারেই বেড়েছে। আমরা যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে এসে আমরা দেখতে পেয়েছি যে ছোট ইলিশগুলো রয়েছে সেগুলোর মাছও আমরা জানি 1000-এর উপরে চলে গিয়েছে, এবং 1 কেজি ওজনের যে ইলিশ মাছগুলো রয়েছে সেগুলোর মূল্য দাঁড়িয়েছে 2400 থেকে প্রায় 3000-এর দিকে। আবার আমরা দেখেছি যে বাজারে যে রুই মাছ রয়েছে সেটি কেজি দরে বিক্রি হচ্ছে 350 থেকে তারও বেশি দরে, এবং আমরা দেখেছি এখানে পাঙ্গাস মাছ রয়েছে। এই পাঙ্গাসের দর হচ্ছে 180 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং আকার ভেদে চিংড়ি বিক্রি হচ্ছে আমরা জানি যে 1000-এর উপরে বিক্রি হচ্ছে। 500 টাকা থেকে শুরু করে এখানে সব প্রকারের এই চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। আমরা জানি যে সকাল থেকেই সবজি বাজারের পরিস্থিতি দেখছিলাম যে টানা বর্ষণের ফলে সবজির বাজারের যে দাম বেড়েছে সেখানে এর ফলে মাছের বাজারেরও মূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা ক্রেতাদের সঙ্গে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে নদীর মাছের সরবরাহ কম থাকায় তারা যে চাষকৃত মাছ বাজারে নিয়ে আসছেন সেটি এখানে সরবরাহ থাকলেও মূল্য বৃদ্ধি পেয়েছে। তারা আশঙ্কা করছেন যে আগামীতেও যদি এই টানা বর্ষণ থেকে থাকে তাহলে মাছের বাজারে আরও ঊর্ধ্বগতি নেমে আসবে। এবং আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে গত সপ্তাহে তারা যে মাছটি 300 থেকে 400 টাকা কেজিতে কিনেছে সেই মাছটি তারা এখন 500 থেকে 600 টাকা, এবং কোনো মাছ 1000-এর উপরে চলে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে এসে
বাজার মনিটরিং করে আমরা প্রতিটি মাছই দেখেছি, ছোট বড় যে মাছগুলো রয়েছে, বিশেষ করে ছোট মাছগুলো, এগুলো কেজিতে অনেক টাকা বেড়ে গিয়েছে। আমরা বিক্রেতাদের সঙ্গে এখানে কয়েকবার কথা বলেছি, তারা আমাদেরকে যে তথ্য দিয়েছেন যে গত সপ্তাহের তুলনায় টানা 5-6 দিন পর যে টানা 5-6 দিনের মধ্যে ছোট মাছগুলোর মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং আকারে যে বড় মাছগুলো রয়েছে, বিশেষ করে ইলিশ থেকে শুরু করে রুই, কাতলা, সেগুলোর মূল্য অনেকটা বাজারে বেড়ে গিয়েছে এবং তারা আশঙ্কা করছেন নদীর সরবরাহ যদি না আসে এবং সেটা যদি আরও কমতে থাকে তাহলে বাজারে মাছের মূল্য আরও বৃদ্ধি পেতে থাকবে। তো এই ছিল মাছের বাজার থেকে আমার কাছে সবশেষ ইশতিয়াক। রাজধানীর কারওয়ান বাজার থেকে মাছের চড়া দাম ও এর প্রভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ফেরদৌস রহমান। ভোলার মেঘনার মধ্যবর্তী মাঝের চরের বিদ্যুৎ সংযোগ প্রায় 4 বছর বিচ্ছিন্ন। সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুতের মাঠকর্মীদের সহযোগিতায় সঞ্চালন লাইন, ট্রান্সফরমার সহ মূল্যবান সরঞ্জামাদি নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এদিকে চরের 7 শতাধিক গ্রাহকের সংযোগ মিটার স্থাপনে কয়েক কোটি টাকা খরচ করেও বিদ্যুৎ না পেয়ে চরম হতাশায় পড়েছেন তারা। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারছে না পল্লী বিদ্যুৎ সমিতি। অঙ্কুর রায়ের ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। 2021 সালের ডিসেম্বরে সদরের তুলাতুলি থেকে 3টি সাবমেরিন কেবলের মাধ্যমে কাচিয়া ইউনিয়নের মাঝের চর ও দৌলত খানের মদনপুর চরে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু মেঘনায় চলাচলকারী বড় নৌযানের অপরিকল্পিত নোঙর করার কারণে 7 মাসের মধ্যেই 3টি কেবল ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সংযোগ নেয়া 720 গ্রাহকের জীবনযাত্রায় আবারও নেমে আসে অন্ধকার। 10 থেকে 15,000 টাকা খরচ করে নেয়া সঞ্চালন লাইন প্রায় 4 বছর পড়ে আছে বিদ্যুৎবিহীন। শুধু গৃহস্থলী নয়, বিদ্যুৎ বিচ্ছিন্নতার প্রভাব পড়েছে পুরো চরাঞ্চলের অর্থনীতিতে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষুদ্র উদ্যোক্তা, ফ্রিজ ভিত্তিক দোকান, মোবাইল সার্ভিসিং, ফটোকপি, অনলাইন সেবা সবখানি নেমে এসেছে স্থবিরতা। তাই চরাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপনের দাবি স্থানীয়দের। আমার দোকানে প্রায় 4 লক্ষ টাকার ফ্যান, লাইট, সুইচ, প্রায় 4 লক্ষ টাকার মাল আমার গোডাউনে পড়ে রয়েছে, কিন্তু এই মালগুলো অকেজ হয়ে যাইতেছে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অর্থনৈতিকভাবে অনেক আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের বিদ্যুৎ না থাকার কারণে আমরা বিশাল সমস্যা আছি। আমাদের বিদ্যুৎটা দিয়ে দিলে আমরা অনেক সবল। ঘরে ফ্রিজ আনছি, টিভি আনছি, ফ্যান আনছি, ঘর ওয়ারিং করাইছি, এখন সব নষ্ট হয়ে যাইতেছে। এদিকে তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে দুর্গম চরের কয়েক হাজার খাম্বায় টানা সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার নিয়ে যাচ্ছে অসাধু একটি চক্র। নদীতে বিলীন হয়ে যাচ্ছে অনেক খাম্বা। তবে বিচ্ছিন্ন 2 চরে বিদ্যুৎ পূর্ণ সংযোগ দেওয়ার জন্য নতুন করে সমীক্ষা করার কথা জানালেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়তন বোর্ড। আমরা এর আগে সাবমেরিন কেবল লিঙ্ক করছিলাম, সেটা 2 মাস আসলে সাস্টেন করছিল, তারপরে এটা নষ্ট হয়ে যায়। আপনারা জানেন যে ওই এলাকায় আপনার নদীতে ওই জাহাজ নোঙর করে, এতে আমাদের সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়। তো এটা আরও অনেক ফিজিক্যাল স্টাডি করা হয়েছে, এখন পর্যন্ত আসলে আমরা কোনো পরিকল্পনা নিতে পারি নাই। তবে কাজ চলমান আছে, কিভাবে সেই জায়গায় বিদ্যুৎ দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। বিচ্ছিন্ন চরের বাসিন্দাদের আলোকিত করার জন্য প্রায় 10 কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর তলদেশ দিয়ে এ সাবমেরিন কেবল টানা হয়েছিল। আর 2 কোটি টাকা খরচ করে ক্ষতিগ্রস্ত কেবলটি পুনর্স্থাপন না করায় 4 বছর অকেজো পড়ে আছে। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 18 লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসা 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল। দীর্ঘদিনের চিকিৎসক সংকটের মধ্যেই সম্প্রতি একসঙ্গে 7 জন চিকিৎসক বদলি হওয়ায় আরও নাজুক হয়ে পড়েছে হাসপাতালের স্বাস্থ্যসেবা। অনুমোদিত 85টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র 38 জন চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেক রোগীকেই অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে। শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য জানানো হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সোহান মাহমুদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল। প্রতিদিন এখানে ভর্তি থাকেন প্রায় 500 রোগী। রোগীর চাপের তুলনায় চিকিৎসক সংকট দীর্ঘদিনের। এরই মধ্যে সম্প্রতি 7 জন চিকিৎসক বদলি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে সীমিত জনবল নিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। চিকিৎসক আগেও কম ছিল, এখন তো বদলি হওয়ার কারণে আরো অনেক কমে গেছে। এক জায়গাতে লাইন ধরলাম, পাইলাম না, ফের এখানে আবার দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইন ধরে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে।
মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকের খোঁজে 2 থেকে 3 দিন ঘুরে গেলেও কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। ডাক্তার কম থাকার কারণে না আমাদের অসুবিধা হয়েছে, লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কালকা বললে আজকের কথা, আজ এসে তুমি আবার কালকের কথা। যখন থেকে এভাবে দাঁড়িয়ে আছে, ওষুধ এখন পাইনি, টিকিটও জমা নেই। দ্রুত শূন্যপদে চিকিৎসক নিয়োগ না হলে স্বাস্থ্যসেবা সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা প্রকাশ করে অবিলম্বে প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি সুজনের এই নেতার। অন্যদিকে শূন্যপদে দ্রুত চিকিৎসক নিয়োগের জন্য উপর মহলে জানানো হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সাধারণ রোগীদের যে ভোগান্তি হচ্ছে, এটার জন্য স্বাস্থ্য প্রশাসনের যারা কাজ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সাধারণ মানুষ যেন এই ভোগান্তিতে না পড়ে, এই জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। ঊর্ধ্বতন অফিসগুলোতে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি আমাদের তত্ত্বাবধায়ক মহোদয়ের মাধ্যমে, এবং নতুন বিসিএস বা অনেক সময় দেখা যায় যে যারা এখান থেকে কোর্সে গিয়েছিলেন, হয়তো কোর্স শেষ হয়েছে অথবা পাশ করতে পারেননি, ওই চিকিৎসকগুলোকে আবার ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। হাসপাতালটির অনুমোদিত 85টি চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে 47টি শূন্য। সবচেয়ে বেশি সংকট মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের। এখন চাঁপাইনবাবগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষা বন্দনার আয়োজন ঘন ঘটার প্রস্তুতি চলছে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মিসবাহ লগ্ন। প্রস্তুতি কেমন দেখছেন? উৎসবে কতজন নৃত্যশিল্পী অংশ নেবেন আমাদেরকে জানাবেন, আর কখন শুরু হবে এই উৎসব? ইশতিয়াক, জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যেই উৎসব শুরু হবে এবং প্রস্তুতি পুরোদস্তুর সম্পন্ন হয়ে গেছে। এখন শুধুমাত্র নেচে গেয়ে বর্ষা বন্দনার যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটির অপেক্ষায় আমরা আছি। আমি আসলে দেখাতে চাই যে এখানে আসলে কত মানুষ উপস্থিত হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বর্ষা বন্দনায় যে নিজস্ব সাজসজ্জা নিয়ে উৎসবের আমেজে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, এখানে আসলে যারা আসলে অনুরাগীরা রয়েছেন, শিল্পানুরাগীরা রয়েছেন, তারা সবাই এখানে এসেছেন। তারা মূলত তাদের যে আয়োজনের মধ্য দিয়ে বর্ষাকে বন্দনার যে বিষয় আছে, প্রত্যেকটা আয়োজন কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে লাল কার্পেট থেকে শুরু করে সুদূরে যে আসনগুলো দেয়া আছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু অসংখ্য মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা বর্ষাকে ভালোবেসে শ্রাবণের এই বিশেষ সকালে এখানে চলে এসেছে। এবং এই আয়োজনের একটা বিশেষত্ব রয়েছে ইশতিয়াক, আমি বলতে চাই, সেটি হচ্ছে এখানে কোনো ছাতা নিয়ে আসা নিষেধ, অর্থাৎ সবাই মিলে ভিজে বৃষ্টির যে স্নিগ্ধতা রয়েছে সেই অপার আনন্দে সবাই উচ্ছ্বসিত হতে চায়, উদ্ভাসিত হতে চায়। সেই প্রত্যয় বা প্রত্যাশার জায়গা থেকে আমরা দেখছি যে এখানে যারা রয়েছে সবাই মিলে দারুণ একটা মিলন মেলা এখানে পরিণত হয়েছে আজকের এই চারুকলা অনুষদ প্রাঙ্গণ। এবং একই সাথে জানিয়ে রাখতে চাই এখানে সেই শিল্পীরাই অংশগ্রহণ করবেন। আসলে এখানে বয়সের ভেদ থাকছে না, এখানে থাকছে না নির্দিষ্ট কোনো গণ্ডি। এখানে 4 বছর থেকে শুরু করে 75 বছর বয়সী বিভিন্ন জনেরা শিল্পীরা এখানে এক হয়ে গেছেন, অর্থাৎ বিভিন্ন বয়সের যারা শিল্পীরা রয়েছেন তাদের একটা মিলনবিন্দু এখানে হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যারা অ্যালামনাই রয়েছেন, সাবেক শিক্ষার্থীরা রয়েছেন, সবার একটা মিলনবিন্দু এখানে রূপান্তরিত হয়েছে। এবং সেই আয়োজনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন, এই মঞ্চই কিন্তু একদমই প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বর্ষাকে বন্দনার মাধ্যমে নেচে গিয়ে যে উদযাপনের, সেই উদযাপনের আনুষ্ঠানিকতা। আমরা আয়োজকদের সাথে কথা বলেছিলাম, তারা স্পষ্টভাবে জানিয়েছে এবারে থিম হচ্ছে নগরের যত ক্লান্তি রয়েছে, হতাশা রয়েছে, জীর্ণতা রয়েছে, সবকিছুকে দূর করে নতুন আবেশে নতুন করে জীবনী শক্তি সঞ্চারণের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, সব ধরনের প্রস্তুতি এবারে প্রযোজনায় রয়েছে। মোট 1.5 ঘন্টার প্রযোজনা রয়েছে এবং সেই প্রযোজনার মাধ্যমে তারা আসলে নাগরিক জীবন থেকে শুরু করে বাঙালির নিজস্ব সংস্কৃতি, বাঙালির গ্রামীণ ঐতিহ্য, শেকড়, লোকায়ত ঐতিহ্য, প্রত্যেকটা বিষয়কে নতুন করে নিয়ে আসা হবে। এবং তারই যে অপেক্ষা, সেই অপেক্ষায় আমরা এখন পর্যন্ত দেখছি। এই একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণের মধ্যে যখন আনুষ্ঠানিকতা শুরু হবে তখন আমরা একটা বর্ণিল সাজ সজ্জা সবকিছু দেখাতে পারবো এবং সেই ভাগ দেবার অপেক্ষায় রয়েছি। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষা বন্দনার আয়োজন ঘন ঘটার প্রস্তুতি চলছে। সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আতিক মিসবাহ লগ্ন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিল কান্ট্রি এলাকায় টানা কয়েকদিনের প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত 2 জনের প্রাণহানি ঘটেছে। আকস্মিক বন্যা কবলিত এসব জায়গা থেকে 230 জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, হিল কান্ট্রির কমফোর্টে এক ব্যক্তি একটি গাড়িসহ ভেসে যান। উভালদেতে এক নারী বন্যায় প্লাবিত রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ভেসে যান।
অ্যাবট আরও জানান, টেক্সাসের 59টি কাউন্টিতে ইতোমধ্যে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা এবং টর্নেডো আঘাত করার একটি বড় ঝুঁকি রয়েছে। বন্যা কবলিত অঞ্চলে স্থানীয় সময় গত বুধবার নাগাদ 10 থেকে 15 ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া মুষলধারে বৃষ্টি ও প্রবল মৌসুমী ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা অ্যারিজোনার বেশিরভাগ অংশ, প্রেসকট ও ফিনিক্স থেকে মেক্সিকো সীমান্ত পর্যন্ত আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।